আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা অসম্ভব নয়? এমন কিছু যা একবার ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়, যা হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। এমন কিছু যা মনে পড়লেই শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যায়। স্বাগতম সবাইকে ভূত বাংলো ইউটিউব চ্যানেলে। আমি রায়হান আছি আপনাদের সাথে। আজ সোমবার, আর বরাবরের মতোই আমি হাজির হয়েছি একটি নতুন ও রহস্যময় ভৌতিক ঘটনা নিয়ে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পাঠানো ঘটনা হয়তো প্রচারিত হবে আমাদের আগামী কোনো এপিসোডে। ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হল bhutbanglo.com@gmail.com। প্রিয় শ্রোতারা, আর দেরি না করে চলুন ডুবে যাই আজকের রহস্যময় ও শিহরণ জাগানো ঘটনায়। আমাদের কাছে যে ইমেইলটি রয়েছে, প্রচারের স্বার্থে ঘটনার বাচনভঙ্গি কিছু পরিবর্তন করে নিয়েছি। চলুন ঘটনা শুরু করি। আসসালামু আলাইকুম রায়হান ভাই ও ভূত বাংলো চ্যানেলের সকল প্রিয় শ্রোতা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভূত বাংলো চ্যানেলের ব্যাপারে জানার পর থেকেই ভাবছিলাম আমার কাছে থাকা এক অদ্ভুত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশেষে আজ সেই ঘটনাটি পাঠাচ্ছি, যা আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার নাম মাহিন আহমেদ। আমি থাকি বৃহত্তর যশোর জেলার ঝিকরগাছায়। একেবারে গ্রাম্য পরিবেশ, অজপাড়া গা বলতে যা বোঝায় অনেকটা তাই। ঘটনাটি আমার সাথে ঘটেছিল সম্ভবত 2004 অথবা 2005 সালের দিকে। আমি তখন খুব ছোটই ছিলাম। আমাদের জীবন তখন ছিল নিখাদ আনন্দে ভরা। সারাদিন দৌড়ঝাঁপ আর দস্যিপনা করে সময় কেটে যেত। সকাল হলে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে খেলতে বের হওয়া, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসাই ছিল আমাদের নিত্যদিনের রুটিন। আবার কোনো রকমে পড়া শেষ করেই খাওয়া দাওয়া করে গভীর ঘুমে তলিয়ে যেতাম। তবে সপ্তাহে একদিন বাংলা সিনেমা আর আলিফ লায়লা দেখার জন্য আমরা বন্ধুরা মিলে আগেভাগে গিয়েই জায়গা মতো বসে পড়তাম। আমাদের এলাকায় তখন টেলিভিশন ছিল না বললেই চলে। আশেপাশের 2-3 গ্রাম মিলিয়ে মাত্র 2টি বাড়িতে টেলিভিশন ছিল। তাই সেই নির্দিষ্ট দিনে এক প্রকার প্রতিযোগিতা লেগে যেত, কে কার আগে গিয়ে ভালো জায়গায় বসতে পারবে। তখনও গ্রামে বিদ্যুৎ প্রবেশ করেনি। যেই বাড়িতে টিভি, সেই টিভি চলতো 12 ভোল্টের বড় ব্যাটারিতে। মাসে 2-1 বার গ্রামের মধ্যে যদি কেউ সিডি ভাড়া করে নিয়ে আসতো, সেদিন আমাদের জন্য এক প্রকার ঈদের আনন্দের মতো লাগতো। ভিসিআরের যুগ তখন সদ্য বিদায় নিয়েছে, আর আমরা ধীরে ধীরে সিডির যুগে প্রবেশ করেছি। সিনেমা দেখার এই ছোট্ট সুযোগটাই ছিল আমাদের জন্য বিশাল আনন্দের এক উপলক্ষ। শ্রোতারা হয়তো মনে করবেন এ সমস্ত বর্ণনা আমি কেন দিচ্ছি। সবাইকে বলতে চাই, ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন আসলে কেন এই বর্ণনাগুলো দিলাম। চলুন এবার একটু আমাদের বাড়ির বর্ণনা দেয়া যাক। আমাদের বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে।
বেশ নিরিবিলি জায়গায়। বাড়ির চারপাশে ছিল বাঁশঝাড়, আর তারপরে বিঘার পর বিঘা চাষের জমি। আমাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে ছিল একটি পুরনো শিমুল গাছ, যে গাছকে ঘিরে বহু ভৌতিক ঘটনা গ্রামে প্রচলিত ছিল। শিমুল গাছটি ছিল অনেক পুরনো। তার মোটা কাণ্ড আর বিশাল শাখাগুলো দিনের বেলাতেও যেন এক অজানা অন্ধকারের ইশারা দিত। সন্ধ্যার পর গাছটির দিকে তাকানোর সাহস হতো না, বিশেষ করে পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলোয় এর ছায়াগুলো মাটিতে পড়ত, বিশাল এক আতঙ্কের ছবি এঁকে দিত। গ্রামের অনেকেই বলতো রাতের বেলা শিমুল গাছের নিচে কাউকে বসে থাকতে দেখা যায়। আবার কখনো কখনো গাছের ডালে লাল কাপড় পরা এক ছায়ামূর্তি বসে নিজের পা দোলাতে থাকে। কেউ কেউ আবার শপথ করে বলেছে গভীর রাতে সেখানে কান্নার আওয়াজ শোনা যায়, যেন কেউ হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের জন্য বিলাপ করছে। দিনের আলোয় সব ঠিকঠাক মনে হলেও রাত নামলেই এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি ছড়িয়ে পড়ত পুরো এলাকায়। একদিনের কথা, এলাকার বড় ভাইরা মিলে বাজার থেকে একটি সিডি ভাড়া করে নিয়ে এলো। আমরা ছোটরা তো শুনেই একদম উত্তেজিত। সবাই মিলে ঠিক করলাম রাতের বেলায় একসঙ্গে বসে সিনেমা দেখব। টুকু মুজিবরের কৌতুক, প্রেমের সমাধি আর রঙিন রূপবান, এই সিনেমাগুলো ছিল তখনকার সময়ের কমন সিনেমা। অর্থাৎ গ্রামে যেখানেই সিডি ভাড়া আসুক না কেন, এই ধরনের 3টি ক্যাসেট আসবেই। গ্রামের ছেলে বুড়ো সবাই মিলে বেশ আনন্দ নিয়ে সিনেমা দেখতাম। বিকেলের মধ্যেই সবকিছু গুছিয়ে বাড়িতে এসে জানালাম আজ সিনেমা দেখতে যাব। বাবা মাকে রাজি করানো সহজ ছিল না। অনেক অনুরোধের পর অবশেষে তারা অনুমতি দিলেন। আমরা যেখানেই সিডি দেখার জন্য যেতাম, রাতে সেই বাড়িতেই থাকতাম। মাগরিবের আজানের সময় সব বন্ধুরা একসঙ্গে জড়ো হলাম। মনে দারুণ উত্তেজনা, আজ একসঙ্গে বসে সিনেমা দেখব। কিন্তু সমস্যা একটাই, যে বাড়িতে সিডি এনেছিল সেখানে হেঁটে যেতে আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। চারিদিক তখন সন্ধ্যার আধারে ঢেকে গিয়েছে। পথটা গ্রামের সরু মেঠো রাস্তা দিয়ে, যেখানে দুপাশে ঘন গাছপালা আর ধান ক্ষেত। আমরা হই হুল্লোড় করতে করতে হাঁটতে লাগলাম, যেন কোনো কিছুকে পাত্তাই দিচ্ছি না। সব বন্ধুরা মিলে ঠিক সময়ে গিয়ে হাজির হলাম সেই বাড়িতে, যেখানে আজ রাতের সিনেমার আয়োজন করা হয়েছে। তখনও বুঝতে পারিনি এই রাতটা আমাদের জন্য আর 5টা সাধারণ রাতের মতো থাকবে না। যথারীতি সিনেমা শুরু হয়ে গেল। গ্রামে একটা অলিখিত নিয়ম ছিল, প্রথম সিনেমাটা সবসময় মুরব্বীদের জন্য চালানো হতো। তখনকার সময় মুরব্বীদের পছন্দের সিনেমাগুলোর মধ্যে রঙিন রূপবান, কাশেম মালার প্রেম, কমলার বনবাস, বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি ছিল দারুণ জনপ্রিয় সিনেমা। আমরা ছোটরা চুপচাপ বসে থাকতাম কখন তাদের সিনেমা শেষ হবে। মুরব্বীদের সিনেমা শেষ হলেই আমাদের আসল আনন্দ শুরু হতো। প্রথমে থাকতো টুকু মুজিবরের কৌতুক, এরপর আসতো আমাদের পছন্দের সিনেমাগুলো। সিডি ভাড়া করে এনে সিনেমা দেখানোর এই কৌশল যেন গ্রামের এক অলিখিত ঐতিহ্যে পরিণত হয়েছিল। সিনেমা দেখতে দেখতে দুচোখ যখন ঘুমে ঢুলে আসছিল, তখন রাত প্রায় দ্বিপ্রহরের শেষ ভাগ। বড়রা তখনও জমিয়ে সিনেমা দেখছে, কিন্তু আমরা যারা ছোটরা একেবারে কাছাকাছি থাকি, তারা ঠিক করলাম এখনই বাড়ি ফিরে যাব। কিন্তু এত রাতে বাড়ি ফেরা ব্যাপারটা অত সহজ ছিল না। ভয় যেন আমাদের পেছন থেকে টেনে ধরছিল। সবচেয়ে বড় ভয়ের বিষয় ছিল পথের মাঝখানে থাকা সেই পুরনো কালী মন্দির। আমাদের গ্রামে কালী মন্দির মানেই ছিল রহস্য,
আর ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণ। দিনের বেলা যতটা সাধারণ লাগতো, রাত নামলেই সেটা এক অজানা আতঙ্কের রূপ নিত। শোনা কথা ছিল মাঝরাতে কেউ মন্দিরের চারপাশে ছায়ামূর্তি দেখতে পায়, আবার কখনো কখনো শোনা যায় অদ্ভুত সব শব্দ, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে আর ধীরে ধীরে হাসছে। কিন্তু যত ভয়ই থাক, আমরা তো ছিলাম 4-5 জন বন্ধু একসঙ্গে, তাই ভয়কে বেশি পাত্তা না দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তারপরও আমরা তো সবাই ছোট, আর রাত যত গভীর ততই মনে হচ্ছিল অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শুনে আমাদের মনে হচ্ছিল কেউ কি আমাদের পেছনে আসছে। সাহস ধরে হাঁটতে লাগলাম, কিন্তু মনে মনে সবাই জানতাম ভয়টা আমাদের ভেতরে কোথাও লুকিয়ে আছে, শুধু প্রকাশ করছি না। আমরা হাঁটতে হাঁটতে যখন প্রায় কালী মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, তখন খেয়াল করলাম আমাদের পাশে একটা কুচকুচে কালো বিড়াল হাঁটছে। প্রথমে বিষয়টাকে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু হঠাৎ বিড়ালটা আমাদের দিকে ঘুরে তাকালো, আর তখনই যা দেখলাম তা আমাদের গায়ের রক্ত হিম করে দিল। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। গা ছমছমে অন্ধকারে সেই জ্বলন্ত চোখগুলো আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আর সামনে তো সেই পুরোনো কালী মন্দির, তার উপরে এই কালো বেড়াল, এ যেন এক ভয়ঙ্কর কম্বো প্যাক। আমাদের পা এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠান্ডা বাতাসের একটা দমকা হাওয়া এসে শরীর শিরশির করে দিল। চারপাশে তখন কেবল নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও রাত জাগা পেঁচার ডাক শোনা যাচ্ছে। আমরা একে অপরের দিকে তাকালাম, কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখে তখন একটাই প্রশ্ন, এই কালো বিড়ালটা কোত্থেকে আসলো? এটা কি সত্যি বিড়াল নাকি অন্য কিছু? এই মন্দিরের আশেপাশে তো তেমন কোনো ঘর বাড়ি নেই, তাহলে এত রাতে এই বিড়ালটা কোথা থেকে এলো? আমাদের প্রত্যেকের মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দিনের বেলায় হলে হয়তো পাত্তা দিতাম না, কিন্তু তখন তো গভীর রাত, আশেপাশে জনমানব শূন্য পথ, শুধু এক পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কালী মন্দির, আর আমরা 4 বন্ধু। বিড়ালটা তখনও দাঁড়িয়ে, তার জলজলে চোখ আমাদের দিকে স্থির হয়ে আছে। চারপাশের পরিবেশ যেন আরো থমথমে হয়ে উঠল। রাতের নিস্তব্ধতার মাঝে শুধু আমাদের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। আমরা সবাই একে অপরের হাত চেপে ধরলাম। মনে হচ্ছিল সামনে এক পা এগোনোর মতো সাহস আমাদের নেই, যেন কেউ অদৃশ্য শিকলে আমাদের পা আটকে রেখেছে। ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আসছিল, বুকের ধুকপুকানি বাড়ছিল। হঠাৎই মনে হলো এখন ভয় পেলে চলবে না। আমি দ্রুত বললাম, যে যা পারিস সূরা কালাম পড়তে থাক, আল্লাহর নাম স্মরণ কর। বন্ধুরা সবাই মৃদু সুরে যে যা পারে তাই পড়তে লাগলো। মনে হচ্ছিল শুধু পড়লেই হবে না, মনের সমস্ত শক্তি দিয়ে বিশ্বাস করতে হবে যে আমরা সুরক্ষিত, আল্লাহ আমাদের রক্ষা করবেন। আমরা একসঙ্গে ধীরে ধীরে এগোতে লাগলাম, কিন্তু আমাদের মনে তখনও ভয় গেঁথে আছে। মনে হচ্ছিল যদি বিড়ালটা এখন কিছু করে। ঠিক তখনই দেখলাম বিড়ালটাও আমাদের সাথে হাঁটছে, কিন্তু এবার তার আচরণ আরো অদ্ভুত। সে আমাদের সামনে চলে যাচ্ছে না, বরং আমাদের পায়ের ফাঁক দিয়ে ঘুরে ফিরে হাঁটছে। মাঝে মাঝে থমকে গিয়ে আমাদের দিকে তাকাচ্ছে, আর আমরা সবাই আরো জোরে আল্লাহর নাম স্মরণ করছি।
আমাদের মধ্যে থেকে শাহেদ কাপা গলায় বলল, এই বিড়ালটা আমাদের আটকাতে চাইছে নাকি? আরেক বন্ধু নেওয়াজ আস্তে আস্তে উত্তর দিল, কোনোভাবেই যাতে বিড়ালটার গায়ে পা না লাগে। আমাদের মধ্যে একজন বন্ধু ছিল হিন্দু ধর্মের, তার নাম ছিল বিপুল। আমরা হাঁটতে হাঁটতে যখন প্রায় কালী মন্দিরের সামনে এসেছি, তখনও বিড়ালটা একই আচরণ করে যাচ্ছে। বিপুল বলে উঠল, শোন, আমাদের ধর্মে মন্দিরকে পবিত্র স্থান বলা হয়, তাই চল আমরা মন্দিরের বেদিতে গিয়ে দাঁড়াই, তাহলে হয়তো এই বিড়াল আমাদের পেছন ছেড়ে দিবে। আমরা সবাই এর কথায় একটু আশ্বস্ত হলাম, কিন্তু মনে মনে দ্বিধায় পড়ে গেলাম। এত রাতে কালী মন্দিরের বেদিতে ওঠা কি ঠিক হবে? তারপরও পরিস্থিতি এমন যে অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আমরা আস্তে আস্তে মন্দিরের সিঁড়ির দিকে এগোলাম। বিড়ালটা তখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, যেন কোনো অদৃশ্য বাঁধনে আমাদেরকে আটকে রাখতে চাইছে। আমাদের শ্বাস ভারী হয়ে আসছিল। 1 পা 2 পা 3 পা করে আমরা মন্দিরের বেদিতে গিয়ে দাঁড়ালাম। সবাই ঘুরে তাকালাম। বিড়ালটা তখনও ঠিক মন্দিরের বাইরে দাঁড়িয়ে, কিন্তু সে আর 1 পাও এগোচ্ছে না। তার চোখ জোড়া এখনো জ্বলজ্বল করছে। দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাদের ভেদ করতে চাইছে, কিন্তু লক্ষ্য করলাম ওটা কোনোভাবেই মন্দিরের ভেতর ঢুকছে না। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। মন্দিরের ভেতরটা ছিল বেশ অন্ধকার, কিন্তু বাইরে সেই বিড়ালটা যেন অপেক্ষা করছিল। আমাদের নামতে দেখলেই কেউ আবার এগিয়ে আসবে। আমাদের কারও বুঝে আসছিল না কি করা উচিত। হঠাৎ দেখলাম বিপুল 2 হাত জোর করে বিড়ালটার দিকে নমস্কার জানাচ্ছে। আমরা সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম। বিপুল শান্ত গলায় বলল, তোরাও নমস্কার কর। আমাদের মাথার ভেতর তখন কোনো যুক্তি কাজ করছিল না। ভয় আর বিভ্রান্তিতে যেন সবাই জমে গেছি। কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম, কি সঠিক আর কি ভুল তা বোঝার বুদ্ধি ছিল না। বিপুল বলেছে তাই আমরাও বিড়ালটার দিকে হাত জোর করে নমস্কার জানালাম। বিড়ালটা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মন্দিরের পাশ দিয়ে হেঁটে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমরা থ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশের বাতাস যেন মুহূর্তে হালকা হয়ে গেল। ভয়টা একটু কমতে লাগলো। কেউ কিছু বলছিল না, শুধু পরস্পরের মুখের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থেকে 4 জনে একসাথে মন্দির থেকে বেরিয়ে এলাম। চারদিকে ভালো করে দেখলাম, বিড়ালটার কোনো চিহ্নও নেই। ঠিক তখনই এক অজানা আতঙ্ক আমাদের পুরো শরীর ছড়িয়ে পড়ল। এবার আর দেরি করলে চলবে না। কেউ আর কোনো কথা না বলে একে অপরের হাত চেপে ধরে ভোঁ দৌড় দিলাম। আমাদের একটাই উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছানো। অন্ধকার রাস্তায় পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, দূরে কোথাও শেয়াল ডাকছে। কিন্তু এসব শোনার মতো অবস্থা তখন আমাদের নেই। আমরা ছুটতে ছুটতে যখন বাড়ির কাছাকাছি এলাম, তখন মনে হলো বুকের ভেতরটা একটু স্বাভাবিক হচ্ছে। সবাই হাঁপাতে হাঁপাতে থামলাম। আমাদের বাড়ির কাছে ছোট্ট খাল, সেই খালের ওপর ছোট্ট ব্রিজ। সবাই ব্রিজে বসে একটু জিরিয়ে নিলাম। কিন্তু তখনও আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, ওটা কি আসলেই একটা সাধারণ বিড়াল ছিল? আমরা তখনও আগের ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারিনি। শাহেদ বলল, এখানে দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি বাসায় চল। আমি সবাইকে থামিয়ে বললাম, আজ আর কেউ কোথাও যাবি না, আমরা সবাই একসঙ্গেই থাকবো, আমাদের বাড়িতে চল। কেউ আর কিছু বলল না। সবাই সম্মতি জানিয়ে দ্রুত আমার বাড়ির দিকে হাঁটা ধরল। আমাদের বাড়ি রাস্তা থেকে একটু নিচের দিকে ছিল, চারপাশ বেশ ফাঁকা, আর বাড়ির সামনে গেট বলতে ছোট্ট একটা পাটখড়ির বেড়া। মাত্র 5-6 মিনিটের পথ।
আমরা যত দ্রুত সম্ভব বাড়ির সামনে এসে পৌঁছালাম। বিশ্বাস করেন রায়হান ভাই, ঠিক তখনই আমরা বেড়া সরিয়ে ঘরের দিকে এগোতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই কালো বেড়াল, ঠিক সেই রকম চাহনি, একদম আমাদের বাড়ির মাটির সিঁড়িতে বসে আছে। আমরা সবাই হিম হয়ে গেলাম, শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে গেল মুহূর্তেই। এবার আর সহ্য করতে পারলাম না, একসঙ্গে বিকট চিৎকার দিয়ে উঠলাম। আমাদের চিৎকারে মুহূর্তেই ঘর থেকে দাদা দাদি আব্বা আম্মা ছুটে বেরিয়ে এলেন। তারা ঘর থেকে বেরোতেই আমাদের চোখের সামনেই বিড়ালটা আস্তে আস্তে মিলিয়ে গেল, এক নিমিষে যেন কোথাও অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। আমরা থ মেরে দাঁড়িয়ে রইলাম, কেউ কিছু বলতে পারছিলাম না। বাড়ির সবাই হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলেন আর আমাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোরা চিৎকার করলি কেন? কিন্তু আমরা তখনও বুঝে উঠতে পারছিলাম না তাদের প্রশ্নের উত্তর কি দিব। হঠাৎ বিপুল আমার দাদাকে উদ্দেশ্য করে বলল, দাদা, একটা কালো বিড়াল দেখে ভয় পেয়েছি, তাই চিৎকার করে উঠেছি। কালো বিড়ালটার কথা শুনে দাদা কিছুক্ষণ চুপচাপ আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর যেন কিছু একটা বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, তোরা ঘরে যা, বেশি কিছু ভাবিস না। বৌমা, ওদের লবণ পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আম্মা আমাদের একে একে লবণ পানি খাইয়ে দিলেন যেন আমরা দ্রুত স্বাভাবিক হতে পারি, আর আমাদের বকাবকি করতে লাগলেন, এত রাতে তোরা বাসায় আসলি কেন? তোদের তো সকালে আসার কথা, জানিস না এই রাস্তাটা ভালো না? আম্মার কথার কোনো জবাব দিতে পারলাম না। কথা না বাড়িয়ে চারজন একসাথে শুয়ে পড়লাম, কিন্তু সত্যি বলতে ঘুমনের কথা ভাবার সুযোগও ছিল না। আমাদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই কালো বিড়াল, এটা কি শুধু কাকতালীয় কিছু, নাকি সত্যি আমাদের সঙ্গে অন্য কিছু ঘটেছে? এই কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে যে যার বাড়িতে চলে যায়। দাদা আমাকে ডাক দিয়ে বলেন, বাড়ি থেকে কোথাও বের হবি না। আর আমার আম্মাকে বিশেষভাবে আমার দিকে নজর রাখতে বলে দাদা কাজে চলে যান। দাদা ফিরে আসেন মাগরিবের পর, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে আমাকে ডাকেন, রায়হান ভাই, এতক্ষণে আমার ভেতর থেকে গতকালের ঘটনা হারিয়ে গেছে। সারাদিন খেলাধুলা আর অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে এই ভৌতিক ঘটনার কথা তেমন মনে নেই। সচরাচর দাদা হাট থেকে ফিরে আসলে আমার জন্য সাথে করে কিছু নিয়ে আসেন। আমি সে কথা ভেবেই দৌড়ে দাদার কাছে যাই আর দাদাকে বলি, দাদা, কি এনেছ? দাদা আমাকে বলল, আমার কাছে বস, তোর সাথে কথা আছে। দাদার এমন গম্ভীর গলা আমি আগে কখনো শুনিনি। আমি আস্তে আস্তে দাদার পাশে গিয়ে বসলাম। তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন আর বললেন, কাল রাতে যা যা ঘটেছে তার সবকিছু আমায় খুলে বল। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর গতকালের সকল ঘটনা দাদাকে খুলে বললাম। দাদা এবার দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, আজকে থেকে তোর সন্ধ্যার পরে বাইরে যাওয়া নিষেধ। আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দিলাম না। এমনিতেও যেদিন গ্রামে সিডি আনা হয় ওই দিন ছাড়া রাতে আর বাইরে যাওয়া হয় না। এর পরদিন সকালবেলা দাদা আমাকে বললেন, শাহেদ, নেওয়াজ আর বিপুলকে ডেকে নিয়ে আয়, তোদেরকে নিয়ে এক জায়গায় যাব। আমি দাদার কথা মতো ওদেরকে ডেকে নিয়ে আসলাম। দাদা আমাদেরকে নিয়ে পাশের গ্রামের এক হুজুরের কাছে নিয়ে গেলেন। আমরা তখনও ঘটনার গুরুত্ব বুঝতে পারছিলাম না। আমরা চারজন একসাথে খেলছিলাম, দুষ্টুমি করছিলাম। হুজুর আমাদের চারজনকে গোসল করালেন, আমাদেরকে কিছু বাতাসা খেতে দিলেন, আর কিছু একটা পড়ে আমাদের সারা শরীরে ফু দিয়ে দিলেন। ফিরে আসার সময় হুজুর আমাদের চারজনের হাতে তাবিজ বেঁধে দিয়ে বললেন, সাবধানে রাখবা, খবরদার যেন খুলে না যায়।
আমরা জানতেও পারলাম না কেন আমাদের হাতে তাবিজ বেঁধে দেওয়া হলো। যেহেতু দাদু হুজুরের কাছে নিয়ে এসেছে আর হুজুর বেঁধে দিয়েছে, তাহলে হয়তো ভালোর জন্যই দিয়েছে। তাই আমরা কথা না বাড়িয়ে আমাদের মতো বাড়ি চলে আসলাম। তাই আর কথা না বাড়িয়ে দাদার সাথে বাড়ি চলে আসলাম। বাড়িতে ফিরে আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, আমাদের কোথায় নিয়ে গিয়েছিল আর কেন নিয়ে গিয়েছিলে? দাদা কিছু বলার আগেই আম্মা পাশ থেকে বললেন, তোরা সেদিন খুব ভয় পেয়েছিলি, তাই দাদা হুজুরের কাছ থেকে তাবিজ এনে দিয়েছে। এটা কখনো খুলবি না। আম্মার কথায় আমি একটু থমকে গেলাম, আর সেদিন রাতের কালো বিড়ালটার কথা মনে পড়ে গেল। বিকেলে খেলতে গিয়ে বাকিদেরকেও বিষয়টা বললাম। ওরাও সবাই আমার মতো কেমন জানি অস্বস্তি বোধ করছিল। বিপুল বলল, আমি তো হিন্দু মানুষ, এই তাবিজ কি আমার বাড়ি থেকে আমার বাপ মা রাখতে দিবে? আর শুধু ভয় পাওয়ার জন্য হুজুর আমাদের গোসল করালেন, বাতাসাও খেতে দিলেন। এত কিছু করার দরকার হয়? বেশ কয়েকদিন পরের কথা, আমাদের এলাকায় কাবাডি টুর্নামেন্ট চলছিল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর খালপাড়ের মাঠে বিকেলের দিকে খেলা জমে উঠেছিল। খেলা শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। সবার সঙ্গে আমিও বাড়ির পথে রওনা দিলাম। বৃষ্টির কারণে চারপাশে কেমন জানি একটা গুমোট ভাব। মাঠের কাদামাটি পায়ের নিচে চটচট করছে। দূরের বাঁশঝাড় থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হলো। কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখি রাস্তার এক কোণে একটা কালো বিড়াল ভিজে চুপচুপে শরীর নিয়ে স্থির হয়ে বসে আছে। বিড়ালটা এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। এত মানুষের মধ্যে ভয়ের ব্যাপারটা আমার মাথায়ও আসেনি। তাই প্রথমে ভাবলাম হয়তো আশ্রয়ের খোঁজে এসেছে। কিন্তু হঠাৎ করেই কেন যেন গা ছমছম করে একটা অনুভূতি সারা শরীর বেয়ে উঠল। তখনই মনে পড়ল সেই রাতের ঘটনা, সেই টকটকে লাল চোখ, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত আচরণ। এদিক ওদিক না তাকিয়ে সবার সাথেই দৌড়ে বাড়িতে চলে আসলাম। আর এই ঘটনার কথা কাউকেই কিছু বললাম না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত ঠিক কটা বাজে সেটা বলতে পারবো না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। একটা শব্দে। শব্দটা আমাদের টিনের চালের ওপর থেকে আসছে। টিনের চালের ওপর এই অস্বাভাবিক শব্দটা ক্রমে স্পষ্ট হতে লাগলো, যেন ভারী কিছু একটা চালের ওপর হাঁটাহাঁটি করছে। প্রথমে ভাবলাম হয়তো ইঁদুর হবে, কিন্তু মুহূর্তেই মনে হলো ইঁদুরের পায়ের শব্দ এত ভারী তো হয় না, আর এত দীর্ঘ সময় ধরে কোনো ইঁদুর চালের ওপর হাঁটাহাঁটি করে না। বুকের ভেতর ঢিপ ঢিপ শুরু হলো। ধরফড় করতে লাগলো মন। কাঁথার ভেতর মুখ গুজে শুয়ে থাকলাম। মনে হতে লাগলো নিজেকে লুকিয়ে রাখা গেলেই সব ঠিক হয়ে যাবে। হঠাৎ শব্দটা থেমে গেল। চারপাশে গভীর নিস্তব্ধতা নেমে এলো। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই জানালার গরাদে কেউ বা কিছু আঁচড় কাটতে শুরু করলো। বুকের ভেতর ভয় যেন আরো চেপে বসলো। শরীর অবশ হয়ে আসছে। আমি নড়তে পারছি না। গলা শুকিয়ে কাঠ, চিৎকার করে কাউকে ডাকবো সেই শক্তিটাও নেই। জানালার গরাদে আঁচড় কাটার সেই কর্কশ শব্দ ধীরে ধীরে বেড়ে চলেছে। মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে জানালার গরাদ খুবলে নেবে, আর সে ঠিক আমার কাছে আসার চেষ্টা করছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে যদি একটুও নড়ি, যদি একটুও শব্দ করি, তবে জানালার ওপাশ থেকে ওটা বুঝে যাবে যে আমি জেগে আছি। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। কতক্ষণ এভাবে কাটলো জানি না, কিন্তু আচমকা
সে আঁচলের শব্দ থেমে গেল। জানালার ওপাশ থেকে ভেসে আসলো বীভৎস এক হাসির শব্দ। এরপর আমি ঘুমিয়ে গেলাম না জ্ঞান হারালাম আমার ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আম্মাকে জিজ্ঞেস করলাম রাতে টিনের চালে কোনো আওয়াজ শুনতে পেয়েছে কিনা। আম্মা বলল না, তারা কোনো আওয়াজ শুনতে পায়নি। তখন আমি ভাবলাম হয়তো দুঃস্বপ্ন দেখেছি, আর সেই বিষয় সেখানেই ভুলে গেলাম। কিছুদিন পরে গ্রামে যাত্রাপালা এলো। তখনকার দিনে এটা ছিল বিনোদনের অন্যতম উৎস। পুরো গ্রাম জুড়ে যেন এক উৎসবের আমেজে মেতে উঠেছিল। আমরাও পরিবারের সবাইকে নিয়ে যাত্রা দেখতে গেলাম। রাত প্রায় 11টা-12টার দিকে শেষ হলো যাত্রাপালা। আমরাও সবাই বাড়ি ফিরে এলাম। ক্লান্ত শরীর নিয়ে যে যার ঘরে চলে গেল। আমি ঘরে ঢোকার আগে আম্মাকে ডাক দিয়ে বললাম, আম্মা, আমি টয়লেটে যাব। আম্মা বলল, ঠিক আছে যা, আমি তো আছি। আমি ভেবেছিলাম আম্মা বাইরে অপেক্ষা করবে, কিন্তু আমাকে টয়লেটে পাঠিয়ে সে নিজের ঘরে চলে গেল। আমি তখনও বুঝিনি সামনে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। রায়হান ভাই, আপনি হয়তো জানেন, গ্রামের বাড়িতে টয়লেটগুলো সাধারণত একটু দূরে হয়। আমাদেরটাও বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, আর সেখান থেকে দিনের বেলায় সেই পুরনো শিমুল গাছটা স্পষ্ট দেখা যায়। কিন্তু রাতের অন্ধকারে এই গাছ যেন এক রহস্যময় ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। আমি টয়লেট থেকে বের হয়ে দেখি একটা কালো বিড়াল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে যেন ঠিক আমার জন্যই অপেক্ষা করছিল। তবে আজকের বিড়ালটা ছিল একটু অন্যরকম। তার গায়ের চারপাশে লালচে আভা, আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। আমি বের হতেই বিড়ালটা এক বীভৎস ডাক ছাড়ল, এরপর এক দৌড়ে শিমুল গাছের দিকে ছুটে গেল। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম, কিন্তু এরপর যা দেখলাম তা আমার সারা শরীরকে অসাড় করে দিল। বিড়ালটা দৌড়াতে দৌড়াতে আকৃতি পরিবর্তন করতে লাগলো। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ধীরে ধীরে সেটি এক নারী মূর্তিতে রূপ নিল। এত দূর থেকেও শিমুল গাছটা যেন স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ সেই শিমুল গাছতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এত দূর থেকেও শিমুল গাছটা জ্বলজ্বল করছে, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আর সেই আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম সেই নারী মূর্তিটি গাছের একটি ডালে গিয়ে বসল, আর ঠিক সেই মুহূর্তে আমার দিকে তাকিয়ে এক বিকট হাসি হাসল। এরপর আমি নিজেকে আবিষ্কার করি আমাদের বারান্দায়। কিছুটা সুস্থ হতেই দাদি বললেন, আমরা তোর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছিস। আমি কিছু বলার আগেই দাদা এসে দাঁড়ালেন। আমাকে জিজ্ঞেস করলেন, কালকে কি হয়েছিল বলতো। এবার আমি দাদাকে সব খুলে বললাম। আমার কথা শুনে সবাই আমার দিকে বিস্ময় নিয়ে তাকায়। দাদার মুখটা গম্ভীর, চোখে উদ্বেগের ছাপ। ধীর গলায় বললেন, তোকে যে তাবিজটা দিয়েছিলাম সেটা কোথায়? দাদার কথা শুনে আমার মনে পড়ে গেল তাবিজের কথা। হাতের কবজির দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। তাবিজটা কখন কোথায় খুলে পড়েছে আমি নিজেও জানি না। দাদা তার পাঞ্জাবিটা হাতে নিয়ে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কোথায় গেলেন জানি না। দাদা চলে যাওয়ার পর দাদিকে শক্ত করে ধরলাম। জিজ্ঞেস করলাম, দাদি, গতকাল রাতে আমি যা দেখলাম সেটা আসলেই কি সত্যি, নাকি সবকিছু আমার কল্পনা? দাদি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দেখা ঘটনা হয়তো নতুন, কিন্তু এর শেকড় অনেক পুরনো।
আমি বিস্মিত হয়ে দাদির দিকে তাকালাম। দাদি বলতে লাগলেন, অনেক বছর আগে আমাদের গ্রামে বাস করত এক হিন্দু মেয়ে। তার নাম ছিল কমলা। জন্ম থেকে এসেছিল অন্যরকম। চোখ দুটো ছিল যেন ঠিকরে বেরোনো আগুনের মতো। আর সারাদিন থাকতো চুপচাপ, নিজের মনে কিছু না কিছু বলতো। ওর বাবা মা ছিল খুবই গরিব, তবে কালী মায়ের প্রতি ওর ছিল অগাধ ভক্তি। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের পুরনো কালী মন্দিরে সে পুজো করত। ঘন্টার পর ঘন্টা ধূপ জ্বালিয়ে বসে থাকত। গ্রামের লোকেরা বলতো কমলা সাধনা করছে, কালীমায়ের কৃপা ওর ওপর পড়েছে। পুরনো শিমুল গাছটা ছিল কমলার সবচেয়ে প্রিয় জায়গা। লোকমুখে প্রচলিত ছিল সেই গাছের নিচে রাতের বেলা নাকি অশরীরের আসে। কিন্তু কমলা ভয় পেত না, বরং অনেক রাত অবধি সেখানে বসে কিছু একটার সঙ্গে ফিসফিস করে কথা বলতো। একদিন সকালে গ্রামের লোকজন দেখে গাছের ডাল থেকে ঝুলছে কমলার নিথর দেহ, আর মুখে জমে থাকা এক বিভৎস হাসি। কিন্তু গাছের অত উপরে সারি পেঁচিয়ে কমলার পক্ষে আত্মহত্যা করা তো সম্ভব না। আবার কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখে দেবে সেটাও সম্ভব না, কারণ শিমুল গাছটা কাঁটায় ভরা। কেউ গাছ বেয়ে উঠে অত উপরে কিভাবে ওকে ঝুলিয়ে রাখবে? কমলা কিভাবে মারা গেল, কেন মারা গেল, গ্রামের কেউই জানতে পারল না। কমলার মৃত্যুর পর থেকেই গ্রামে শুরু হলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা। রাত হলে কেউ বাইরে বেরোতে পারত না। লোকজন বলতো শিমুল গাছের তলায় মাঝরাতে কেউ একজন বসে থাকে, লাল শাড়ি পরে, চুল এলোমেলো, তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করতে থাকে। কেউ কেউ বলতো গাছের ডাল থেকে মাঝে মাঝে এক নারীকে ঝুলতে দেখা যায়, ঠিক যেমন করে কমলা মরেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা কালো বিড়াল। গভীর রাতে যেখানে সেখানে সেই কালো বিড়াল দেখা যেত। কখনো সে বাড়ির উঠোনে বসে থাকত, কখনো কারোর ঘরের জানালায় আঁচড় কাটত। তার চোখ দুটো ছিল জলজল করা লাল, ঠিক যেন আগুনের শিখা। গ্রামের লোকের মুখে গুজব রটে গেল, এটা কমলার আত্মা, সে বিড়াল রূপ নিয়ে ফিরে এসেছে। তবে সময়ের সাথে সাথে কমলার উপদ্রব অনেক কমেছে, কিন্তু হঠাৎ তাকে তুই যে কেন দেখলি সেটাই বুঝতে পারছি না। দাদির কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। কমলার সেই ভয়ঙ্কর পরিণতি আর আত্মার অভিশাপের গল্প শুনে মনে হচ্ছিল আমি যেন নিজের চোখেই সবকিছু দেখে এসেছি। শিমুল গাছ, কালো বিড়াল, বিভৎস হাসি, সব মিলিয়ে বুকের ভেতর কেমন একটা শীতল স্রোত বয়ে যেতে লাগলো। আমি ভাবতে লাগলাম, তাহলে কি সেদিন আমি সত্যি কমলাকে দেখেছিলাম? সে কি এখনো এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, নাকি শুধু দাদির গল্পের প্রভাব? হঠাৎ মনে পড়ে গেল আমার তাবিজটা কোথায় হারিয়ে গেছে। আর তাবিজ হারানোর পর থেকেই এই সব ঘটনা ঘটতে শুরু করেছে। দাদা কি এসব জানতেন? আমি দাদির দিকে তাকিয়ে বললাম, দাদি, তাহলে কি এখনো কমলা আছে? দাদি আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকলেন, তারপর নিচু স্বরে বললেন, ও হয়তো এখনো আছে বাছা, এখনো আছে। দাদা ফিরে এলেন, সাথে করে নিয়ে আসলেন আর একটি তাবিজ। তবে এবার আর হাতে নয়, তাবিজটি সরাসরি আমার গলায় ঝুলিয়ে দিলেন। তার মুখে ছিল গম্ভীর ভাব, আর চোখে ছিল শঙ্কার ছায়া। তিনি কঠোরভাবে বললেন, এই তাবিজ কখনো খুলবি না, আর ভুলেও শিমুল গাছের কাছে যাবি তো নাই। সন্ধ্যার পরে শিমুল গাছের দিকে তাকাবিও না। আমি চুপচাপ দাদার কথা শুনে গেলাম, কারণ জানতাম এবার যদি কিছু ভুল করি তার পরিণতি কি হবে তা আমি নিজেই দেখেছি। এরপর থেকে বাড়ির সবাই আমাকে বেশ চোখে চোখে রাখত। সন্ধ্যার আগে আমার খোঁজ নিত,
যেখানেই থাকতাম সেখান থেকেই ধরে নিয়ে আসতো। আর আল্লাহর অশেষ রহমতে আমার সঙ্গে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। রায়হান ভাই, মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা যে ঘটে তার সবকিছুর ব্যাখ্যা পাওয়া যায় না। কিছু ঘটনা যুক্তি দিয়ে বোঝানো যায়, আবার কিছু ঘটনা চিরকাল রহস্যই থেকে যায়। আমি নিজে এমনই এক রহস্যময় ঘটনার সাক্ষী। আশা করি আমার পাঠানো ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি এটি আপনাদের বিন্দুমাত্র আকর্ষণ করে কিংবা উত্তেজনা দেয়, তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদেরকে শোনাবেন। আর হ্যাঁ, আমার কাছে আরও কিছু ঘটনা রয়েছে, সময় পেলে আবার পাঠাবো। এই বলে মাহিন আহমেদ তার ঘটনা শেষ করেছেন, আর তার সাথে যোগাযোগ করার জন্য দিয়েছেন তার ফোন নাম্বার। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনা? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনারা ঠিক কেমন ধরনের ঘটনা শুনতে চান সেটাও আমাদের জানাতে পারেন। আর বেশি বেশি করে আপনাদের কাছে থাকা ঘটনাগুলো আমাদের কাছে পাঠান। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।